হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের চলতড়িৎ অধ্যায়ের ক্লাস নাম্বার 16 নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে এর আগের দুটো ক্লাস ছিল সেখানে আমরা তড়িৎ চুম্বকত্ব সম্পর্কে আলোচনা করেছি, যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একই রকম ভাবে আমরা যদি কোনো একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহী তারকে রাখি, এই চৌম্বক ক্ষেত্র এই পরিবাহী তারটির উপর একটি বল প্রয়োগ করে। মানে কি? মানে হচ্ছে এই পরিবাহী তারটি সে কিন্তু একটা বল অনুভব করতে পারে। এবার দেখো, এই যে আমাদের পরিবাহী তারটির উপর একটি বল অনুভূত হচ্ছে, সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে। সেটা কিসের উপর নির্ভর করছে? এক তো নির্ভর করবে এই চৌম্বক ক্ষেত্রের শক্তির উপর। যত বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র হবে তত এই বলের মান বেশি হবে। আবার প্রবাহের মান যত বেশি হবে তত কিন্তু এই ক্ষেত্রে এই যে আমাদের বলটি সেটা বেশি হবে। এবার তোমরা একটি বিষয় বোঝো, যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ হচ্ছে সেটা কি, সেটার একটা নির্দিষ্ট দিক থাকবে। আমরা চাইলে কি সেই দিকটিকে পাল্টে দিতে পারি। আবার যখন এই পরিবাহীটিকে আমরা একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের যে দিক সেটাকেও চাইলে আমরা পাল্টে দিতে পারি। তাহলে এই যে আমাদের বিভিন্ন সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, সেই আলাদা আলাদা পরিস্থিতিতে কিন্তু এই পরিবাহীটির ওপর যে বল কাজ করছে সেটার দিকও আলাদা আলাদা হবে। এবং এই যে বলের দিক সেটা আমরা কিভাবে বের করব, সেটা আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করে বের করতে পারি। এবার এই ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কি বলা হয়েছে? দেখো, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে বলা হলো, আমরা যদি আমাদের বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে ইন্ডেক্স, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম্ব এদেরকে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে স্ট্রেচ করে রাখি। দেখো, আমি আমার আঙুলগুলোকে যেভাবে রেখেছি সেইভাবে যদি আমরা আমাদের বাম হাতের আঙুলগুলোকে রাখি, যে মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ তাদেরকে যদি আমরা পরস্পরের সঙ্গে লম্বভাবে রাখি, এই ক্ষেত্রে আমাদের যে এই তর্জনী সেটা যদি চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে, আমাদের যে মধ্যমা সে যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ থাকবে সে পরিবাহীর ওপর চৌম্বক বলের দিককে নির্দেশ করবে। তাহলে বিষয়টি কিরকম? আমরা যদি কোনো একটি পরিবাহীর ওপর চৌম্বক বল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা রয়েছে তাদেরকে সবার প্রথমে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে রাখবো। তারপর আমরা এই আঙুলগুলোকে কিভাবে প্লেস করব? আমরা এমন ভাবে প্লেস করব যাতে আমাদের তর্জনী সেটা চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, আমাদের যে মধ্যমা সেটা যাতে তড়িৎ প্রবাহের দিকে থাকে। তাহলে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটা যেই দিকে থাকবে সেটাই কি হবে? সেটাই হবে এই পরিবাহীর ওপর চৌম্বক বলের দিক। এবং এই যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি আমরা শিখলাম, এটাকে কিন্তু মোটরের নিয়মও বলা হয়। কারণ আমাদের যে বিভিন্ন মোটরগুলো রয়েছে সেগুলোর যে মোটরের যে ঘূর্ণন হয় সেটাও কিন্তু এই নিয়মের ওপর বেস করেই হয়, এবং সেটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া সেই বিষয়টি বুঝলাম। এবার দেখো, কোনো একটা পরিবাহীকে যখন আমরা চৌম্বক ক্ষেত্রের উপর রাখছি তখন তার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, তাই তো? তাহলে এই যে বলটি প্রযুক্ত হচ্ছে সেই বলের জন্য কি আমাদের যে পরিবাহীটি সেটা যদি মুভ করতে সক্ষম হয় তাহলে সেটা মুভ করবে। তাহলে এই যে এই বিষয়টি সেটাকে আমরা বহিঃপ্রকাশ করতে পারি, বা এটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি বার্লো চক্রের মাধ্যমে। তাহলে এই বার্লো চক্র বিষয়টি কি হয়, চলো এবার আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো, সবার প্রথমে আমি তোমাদের বার্লো চক্রের গঠনটি একটি বলি। বার্লো চক্রের মধ্যে কি হয়, আমাদের একটি কাঠের পাটাতন থাকে, এবং সেই কাঠের পাটাতনের মধ্যে আমরা একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বককে রাখি। এবং এই যে অশ্বক্ষুরাকৃতি চুম্বক, তার যে ইউ এর মতো শেপ, তার মাঝখানে একটা পাত্রের মধ্যে রাখা থাকে কিছুটা পারদ। ওকে, এক্ষেত্রে পারদ কেন রাখছি? কারণ পারদ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এবার এই যে কাঠের পাটাতন, তার উপরে আমরা একটি দণ্ডের সাহায্যে বা একটি স্ট্যান্ডের সাহায্যে একটি চক্রকে লাগিয়ে দিই। এবং এই চক্রটি কিরকম থাকে? এই চক্রটি অনেকগুলো কাটা কাটা দাঁত থাকে, এবং এর একটি দাঁত এই যে আমাদের অশ্বক্ষুরাকৃতি চুম্বক তার মাঝে রাখা যে পারদ ছিল তার সঙ্গে টাচ করা অবস্থায় থাকে। এবার এর মধ্য দিয়ে যদি এখন আমরা তড়িৎ প্রবাহ করি, দেখো তড়িৎ প্রবাহ করার জন্য এখানে কতগুলো স্ক্রুও রাখা থাকে, এবং এই ক্ষেত্রে আমাদের যে পুরো বর্তনীটি কিন্তু তার দিয়ে লাগানো থাকে না। কারণ আমরা কি জানি, তড়িৎ কখন প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহিত হবে একমাত্র বদ্ধ বর্তনীতে, মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে এই ক্ষেত্রে পুরো বিষয়টা যদি তার দিয়ে যুক্ত না থাকে তাহলে পুরো বিষয়টি বদ্ধ বর্তনী কি করে হচ্ছে?
এই ক্ষেত্রে আমাদের যে এই চক্রটি আমরা যুক্ত করেছি সেটা একটি পরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয়, এবং আমাদের যে এই চক্রটি রয়েছে তার একটি দাঁত কি, তার একটি দাঁত পারদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটি আমাদের কানেকশন তৈরি হচ্ছে এবং একটি বদ্ধ বর্তনী তৈরি হবে। এবার এর মধ্যে যদি আমরা এখন তড়িৎ প্রবাহিত করি, দেখা যাবে আমাদের যে এই বার্লো চক্রটি রয়েছে সেটা কিন্তু ঘুরতে থাকবে। এবার এটা কেন ঘুরছে তার কারণ হলো, দেখো যখনই বার্লো চক্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই বার্লো চক্রটি অশ্বক্ষুরাকৃতি যে আমাদের চুম্বক তার মাঝখানে রয়েছে, তার মানে এটা একটা কি, এটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে। এবার এটা যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে, এর উপর কি, এর উপর একটা চৌম্বক বল অনুভূত হচ্ছে যখনই আমরা কি করছি, যখনই আমরা এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করছি। এবার তোমরা বলবে যে এর উপর তো আমরা বল প্রযুক্ত হলো, তার ফলে এটা ঘুরে গেল, এটা ঘুরে গেলে কি হবে, আমাদের যে বর্তনী সেটা তো ছিন্ন হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে আমাদের যে দাঁতটি যেটা কিনা আমাদের পারদের সঙ্গে স্পর্শ অবস্থায় ছিল সেই স্পর্শটা এই ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যখনই এটা ঘুরে যাবে তখন কি জাড্য ধর্মের জন্য পরবর্তী যে চক্রের দাঁতটি থাকবে সেটা এসে আবার পারদের সঙ্গে টাচ হবে এবং আবার একটি বদ্ধ বর্তনী তৈরি হবে, সেক্ষেত্রে আবার তড়িৎ প্রবাহিত হবে এবং এর উপর আবার বল প্রযুক্ত হবে, যার ফলে কি হবে, এই পুরো বিষয়টি কিন্তু চলতে থাকবে। এবং এই যে এই আমাদের বার্লো চক্র, এর সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, কোনো একটি পরিবাহীর ওপর যে চৌম্বকের ক্রিয়া সেটা বুঝতে পারি। এবার এই বার্লো চক্রের ঘূর্ণন সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো বার্লো চক্রের ঘূর্ণন নির্ভর করে আমাদের যে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটি রয়েছে তার শক্তির ওপর। যদি অশ্বক্ষুরাকৃতি চুম্বকটির শক্তি বেশি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে আমাদের যে এই চক্রটির ঘূর্ণন সেটা বেশি হবে। আর কি কি বিষয়ের উপর নির্ভর করে, অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিক এবং আমাদের মানে অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিক বলতে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটিকে যখন তুমি রেখেছো তার তো একটা চৌম্বক ক্ষেত্রের দিক থাকবে, একই রকম ভাবে তুমি যখন তড়িৎ প্রবাহ করছো সেই তড়িৎ প্রবাহেরও একটা দিক থাকবে। তাহলে এই অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিক এবং তড়িৎ প্রবাহের দিকের উপরেও কিন্তু এই বার্লো চক্রের ঘূর্ণন নির্ভর করে। তুমি যদি অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিকটিকে একই রেখে তড়িৎ প্রবাহের দিক উল্টে দাও তাহলে দেখা যাবে বার্লো চক্রটি উল্টো দিকে ঘুরছে। আবার তুমি যদি তড়িৎ প্রবাহের দিক একই রেখে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটিকে উল্টে দাও তাহলেও দেখা যাবে বার্লো চক্রটি উল্টো দিকে ঘুরছে। কিন্তু তুমি যদি তড়িৎ প্রবাহের দিক এবং অশ্বক্ষুরাকৃতি চুম্বক দুটোকেই উল্টে দাও তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে বার্লো চক্রটি একই দিকে ঘুরছে। তাহলে এই বিষয়গুলোর উপর কিন্তু বার্লো চক্রের ঘূর্ণন নির্ভর করছে। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা কি আলোচনা করলাম, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কোনো একটি তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া নিয়ে। আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। আমাদের এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।